শেয়ার করি। ওকে, তোমরা দেখতে পাচ্ছ কি? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, দেন welcome to MMA 231. The name of the course is Material Thermodynamics. তোমাদের জন্য তো আমাকে লম্বা সময় ব্যয় করতে হবে অ্যাডমিট করতে। Okay, today's class introduction. লেকচার আউটকাম আমরা বলেছি যে প্রতি ক্লাসের শুরুতেই আমরা একটা লেকচার আউটকাম দেব। আজকের লেকচারের আউটকাম যেটা হবে সেটা হলো you'll be able to describe the history of thermodynamics and you'll be able to explain the scope of material thermodynamics, and then you'll be able to examine the power and limitations of thermodynamics. That means what are the advantages and disadvantages of thermodynamics, and then understand how to approach studying thermodynamics. Thermodynamics is a little bit tricky. তোমরা হয়তো সিনিয়র ভাইদের কাছ থেকে অলরেডি জেনেছো। It is one of the most difficult subjects. Difficult not in a sense that it is really difficult. প্রবলেম হলো এটার অ্যাপ্রোচ। এটাকে স্টাডি করতে গেলে একটু ডিফারেন্ট ওয়েতে তোমাকে অ্যাপ্রোচ করতে হবে, এবং আমরা বলবো কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। ওকে, লেটস বিগিন। থার্মোডাইনামিক্স এটা শুরু হয়েছে, মেনি প্রিন্সিপলস ইজ দেয়ার। আমরা যদি প্রিন্সিপল গুলোকে ফলো করি তাহলে পরে দেখা যাবে যে around 3000 years ব্যাক এই প্রিন্সিপল গুলো ব্যবহার করা শুরু করেছে মানুষ। যদিও তখন থার্মোডাইনামিক্স হিসাবে এটা পরিচয় ছিল না। People know different corollaries, different principles, and they tend to apply it without knowing what is it. Really, thermodynamics শব্দটা ইউজ করা শুরু হয়েছে in 1849 when Lord Kelvin, আমরা লর্ড কেলভিন বলেই ওনাকে বেশি চিনি, যদিও ওনার নাম হলো উইলিয়াম থমসন। ফার্স্ট ব্যারন কেলভিন, ব্রিটিশ ম্যাথমেটিক্যাল ফিজিসিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইঞ্জিনিয়ার। সে প্রথমে দুটা গ্রিক লেটার, একটা হলো থার্মে যার মানে হলো হিট, এবং আরেকটা শব্দ হলো ডাইনামিক্স যার মানে হলো ফোর্স। এই দুইটাকে এক করে থার্মোডাইনামিক্স শব্দটা চালু করেন। সো the word thermodynamics begins in 1849 by Lord Kelvin. এবং এই 19th সেঞ্চুরিতে যে এই যে থার্মোডাইনামিক্স সায়েন্সটা শুরু হলো, মডার্ন সায়েন্সটা শুরু হলো, এটা আমরা যদিও বলছি এটা 3000 ইয়ার্স আগে এটার অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, তো মডার্ন থার্মোডাইনামিক্স আমরা ইউজুয়ালি ট্রেস করি এই লর্ড কেলভিন ওয়ার্ডটা স্টার্ট করার পরের থেকে। এবং এটার মেইন অ্যাপ্লিকেশন যেটা ছিল টু ডিসক্রাইব দ্য অপারেশন অফ স্টিম ইঞ্জিন, হাউ স্টিম ইঞ্জিন ওয়ার্কস, এটার ইনপুটটা কি এবং এই ইনপুট থেকে কতটুকু আউটপুট পাওয়া যায়। সো বেসিক্যালি দ্য প্রিন্সিপাল জব ওয়াজ টু সি দ্য পাওয়ার অফ হিট, এবং এই হিটটা কি করতো, the capacity of hot bodies to produce work. So basically input হলো হিট, আউটপুট হলো ওয়ার্ক। কতটুকু ইনপুট দিলে কতটুকু আউটপুট পাওয়া যাবে, এই সমস্ত জিনিসগুলো চিন্তা ক্যালকুলেশন করার জন্যই এই সায়েন্স অফ থার্মোডাইনামিক্স স্টার্ট হয়েছে। তো আমরা যদি জাস্ট এটার উপর বেস করে যদি থার্মোডাইনামিক্সকে ডিফাইন করি, তাহলে আমরা বলতে পারি যে থার্মোডাইনামিক্স ইজ ব্রাঞ্চ অফ physical science concerned with transfer of heat and the appearance and or disappearance of work in various conceivable chemical and physical processes. So physical process as well as chemical process. Chemical process কাকে বলে, যে প্রসেসে some sort of chemical reaction হচ্ছে. So this is the chemical process.
physical process not involve any kind of chemical reaction, but some change has occurred. For example, phase transformation. তোমরা মনে হয় অলরেডি কিছু এটা সম্বন্ধে কিছুটা জেনেছো। বল আলফা ফেজ বিটা ফেজে চেঞ্জ হলো, অথবা আমরা যদি রিয়েল কেস সিনারিও ধরি, লেটস সে ইলেকট্রোপিক মডিফিকেশন যেগুলো আছে, রিয়াকশন হলো, এখানে কোনো কার্বন ডায়মন্ড থেকে গ্রাফাইট হচ্ছে বা গ্রাফাইট থেকে ডায়মন্ড হচ্ছে, এখানে কোনো কেমিক্যাল রিয়াকশন হচ্ছে না। সো দিস আর কল্ড ফিজিক্যাল চেঞ্জ। তো এই ধরনের প্রসেস, আইদার কেমিক্যাল প্রসেস অথবা ফিজিক্যাল প্রসেস, এই সমস্ত প্রসেস হওয়ার ফলে কতটুকু হিট আসছে, কতটুকু হিট গেল, বা কতটুকু হিট দেওয়া হলো আমরা যাকে চেঞ্জ করাচ্ছি, এবং এর ফলে সে কোনো কাজ করলো কিনা, বা কোনো কাজ রিপেয়ার হলো কিনা, কতটুকু কাজ কমে গেল, এই সমস্ত হিসাব কিতাবটাই হলো থার্মোডায়নামিক্স পড়তো। নাওডে এটার অ্যাপ্লিকেশন আরো ওয়াইডার হয়েছে, আরো বিভিন্ন ফিল্ড এর মধ্যে ঢুকেছে, বিভিন্ন অ্যাপ্লিকেশন এর মধ্যে ইনকর্পোরেট হয়েছে। এজ এ রেজাল্ট আমরা শুধু হিট নিয়ে কথা বলি না, আমরা জানি হিট হলো একটা সাম ফর্ম অফ এনার্জি। সো আমরা এখন ইন জেনারেলি এনার্জি নিয়ে কথা বলি। সো ডিলস জেনারেলি উইথ এনার্জি, এবং শুধুমাত্র আমরা ওয়ার্ক নিয়ে কথা বলি না, আমরা আদার প্রপার্টি নিয়েও কথা বলি। সো তার মানে বেসিক্যালি আমরা থার্মোডায়নামিক্স যেটা শুরু হলো হিট দেব, কতটুকু কাজ করলো সেই হিসাব করা, এখন আমরা বলছি যে আমরা এনার্জি দিচ্ছি বা নিচ্ছি, এবং তার ফলে ওই অবজেক্টটা কতটুকু প্রপার্টি চেঞ্জ হলো, নট জাস্ট ওয়ার্ক, কত প্রপার্টি, এনি কাইন্ড অফ প্রপার্টি ক্যান বি চেঞ্জ। এর ভলিউম চেঞ্জ হতে পারে, টেম্পারেচার চেঞ্জ হতে পারে, এক্সেট্রা এক্সেট্রা। সো বিভিন্ন ধরনের, শুধুমাত্র ওয়ার্ক না হিসাব করে আমরা প্রপার্টি ইজ করবো। সো ডিলস জেনারেলি উইথ এনার্জি অ্যান্ড রিলেশনশিপ যেটা হচ্ছে, আমরা এটাকে কতটুকু প্রপার্টি চেঞ্জ হচ্ছে সেটা আমরা হিসাব করছি। ওকে, সো এখন যদি আমি থার্মোডায়নামিক্সকে ডিফাইন করি ইনকর্পোরেটিং দ্য জেনারেল অ্যাসপেক্টস অফ থার্মোডায়নামিক্স, তাহলে আমরা বলবো যে থার্মোডায়নামিক্স ইজ দ্য স্টাডি অফ চেঞ্জ ইন এনার্জি অ্যাকম্পানিং কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল চেঞ্জ। সো যে কোনো কেমিক্যাল এবং ফিজিক্যাল চেঞ্জের সময় এনার্জির চেঞ্জ যেটা হচ্ছে সেটা আমরা স্টাডি করব, এন্ড এট দ্য সেম টাইম এই স্টাডির ফলে আমরা কিছু নতুন ল বের করব, ডিরাইভ করব, এবং যে যা দিয়ে আমরা কোনো চেঞ্জ প্রেডিক্ট করতে পারবো। আবার তাহলে জেনারেলি বলি, আমরা ফার্স্টলি যেটা করব, কোন একটা অবজেক্টের মধ্যে আমরা এনার্জি দেব বা নেব, এবং যার ফলে কিছু ফিজিক্যাল চেঞ্জ হবে, এবং উই উইল ডিটারমিন দোজ ফিজিক্যাল চেঞ্জ, উইল ক্যালকুলেট দ্য ফিজিক্যাল চেঞ্জ, এবং এরপরে আমরা যেটা করব, ওই ফিজিক্যাল চেঞ্জের মধ্যে সাম সর্ট অফ কোরিলেশন এস্টাবলিশ করব, এবং বাই ইউজিং দোজ কোরিলেশন আমরা প্রেডিক্ট করতে পারবো যে এই ধরনের চেঞ্জ যদি ফিউচারে হয় সিমিলার কাইন্ড অফ অবজেক্টের মধ্যে, তাহলে প্রপার্টি কিভাবে চেঞ্জ হতে পারে। তো এই হলো জেনারেল অ্যাসপেক্ট অফ থার্মোডায়নামিক্স। আবার বলি, আমরা একটা অবজেক্টের মধ্যে কোনো এনার্জি যদি দেই, নেওয়ার কথা আপাতত বাদ দিই, কোনো এনার্জি যদি দেই, তাহলে তার মধ্যে যে ফিজিক্যাল চেঞ্জ হবে সেটা মেজার করে আমরা কোরিলেট করবো বিটুইন দ্য প্রপার্টিজ, এবং এই কোরিলেশন ফিউচারে অ্যাপ্লাই করে আমরা ফার্দার চেঞ্জ হবে কিনা বা সিমিলার সিচুয়েশনে কি ধরনের চেঞ্জ হবে সেটা আমরা প্রেডিক্ট করতে পারবো। সো দ্যাটস দ্য অ্যাপ্লিকেশন অফ থার্মোডায়নামিক্স এন্ড দ্য বেসিক ডেফিনেশন অফ থার্মোডায়নামিক্স। সো তাহলে এখন থার্মোডায়নামিক্স এর সেন্ট্রাল এইম যেটা, সেটা জেনারেলাইজড হয়েছে, সেটা হলো ডিটারমিনেশন অফ দ্য ইফেক্ট অফ এনভায়রনমেন্ট। ওই যে এনার্জি শব্দটার কথা বললাম, আমরা এনার্জি দিচ্ছি, এখন আমরা বলবো যে ইফেক্ট অফ এনভায়রনমেন্ট ইন জেনারেল। এনভায়রনমেন্ট আমরা হিসাব করবো কিভাবে, কিছু প্রপার্টি দিয়ে, ফর এক্সাম্পল টেম্পারেচার এন্ড প্রেসার। তার মানে একটা অবজেক্টের মধ্যে আমরা কিছু টেম্পারেচার প্রেসার চেঞ্জ করাবো, এবং চেঞ্জ করার ফলে on the state of the rest of the object, that particular object. সিস্টেম শব্দটা আমি এখানে উল্লেখ করেছি, আমি আপাতত এটাকে ইউজ করতে চাই না, কারণ এটাকে আগে ডিফাইন করতে হবে। ওকে, স্টেট অফ দ্য রেস্ট অফ দ্য অবজেক্ট, আমরা অবজেক্ট কথাটা বলি আপাতত। তার মানে কি হচ্ছে, আমরা একটা অবজেক্টের মধ্যে সার্টেন কাইন্ড অফ এনভায়রনমেন্ট ইম্পোজ করব। এনভায়রনমেন্ট কিভাবে ইম্পোজ করব, আমরা প্রেসার চেঞ্জ করতে পারি, আমরা টেম্পারেচার চেঞ্জ করতে পারি, এন্ড সো অন। হিটের কথা যেটা বলছি সেটাও হতে পারে, এর মধ্যে কিছু হিট দিলাম সেটাও হতে পারে। তো এই ধরনের এনভায়রনমেন্ট এটার উপর ইম্পোজ করার পরে তার স্টেট অফ রেস্টে কি চেঞ্জ হবে। স্টেট অফ রেস্ট বলতে কি মিন করে, একটা অবজেক্ট সাধারণত তার আলটিমেট ডেস্টিনেশন হলো সে স্টেট অফ রেস্ট অ্যাচিভ করা। তার মানে এমন একটা জায়গায় যাওয়া যার পরে আর কোনো চেঞ্জ হবে না।
আমরা নর্মালি এটাকে বলি ইকুইলিব্রিয়াম স্টেট, যে স্টেটে গেলে আর কোনো চেঞ্জ হয় না। তো ওই স্টেটে যাওয়ার জন্য তার কি ধরনের চেঞ্জ হচ্ছে, সেই জিনিসটাই হলো সেন্ট্রাল এইম অফ থার্মোডাইনামিক্স, effect of environment onto an object and determine what are the change in state of rest of the system. Okay, now let's begin about the history of thermodynamics. যদিও বলেছি 3000 years back, এগুলো আমরা ট্রেস করতে পারি। মডার্ন থার্মোডাইনামিক্স আসলে শুরু হয়েছে 5th সেঞ্চুরিতে, যখন এই পারমেন্ডিস বলে একজন ফিলোসোফার, সে একটা কবিতা লেখে। কবিতাটার নাম ছিল অন নেচার, এবং এই কবিতার মধ্যে সে এমন কিছু বলে যার ফলে বিরাট একটা আক্রোশ হয়, বিরাট একটা তর্ক বিতর্কের সৃষ্টি করে। সেই ওটার মধ্যে কি লেখা ছিল সেটা হলো, এ ভয়েড অর ভ্যাকুয়াম ইন নেচার কুড নট অকার। তার মানে সে বলতেছে যে নেচারে ভ্যাকুয়াম বলে কোনো কিছু নেই। So vacuum cannot be created in nature. সে এই কবিতার মাধ্যমে প্রস্তুত করলো, এবং এটাকে অনেকে সাপোর্ট করে। ফর এক্সাম্পল অ্যারিস্টটল তার এই প্রস্তুতিকে সাপোর্ট করে, আবার অনেকে আছে এটাকে ডিসএগ্রি করে, না অবশ্যই ভ্যাকুয়াম বলে কিছু আছে নেচারে, এক্সেট্রা এক্সেট্রা। তো এটা দিয়ে নানাবিধ তর্ক বিতর্ক হলো, এবং তর্ক বিতর্কের পরে অনেকে এটা প্রমাণ করতে চাইলো, অনেকে এটা মানে নালিফাই করার চেষ্টা করলো। So ultimately, the ultimate experiment হয় হলো 17th সেঞ্চুরিতে অটো ভন গুয়েরিকে। সে এই এক্সপেরিমেন্টটা করে, এটাকে ম্যাকডেবার্গ হেমিস্ফিয়ার বলে। ম্যাকডেবার্গ হলো একটা এলাকা, সেখানে সে এটা জনসম্মুখে এই এক্সপেরিমেন্টটা করে, এবং এটা করে প্রমাণ করে যে আসলে এই ভ্যাকুয়াম বলে কিছু একটা আছে। কিভাবে প্রমাণ করে? সেরকম দুইটা হেমিস্ফেরিক্যাল সার্কেলের মতো দুইটা জিনিস বানায়, মেটালিক বানানোর পরে এই দুটাকে একসাথে জোড়া লাগিয়ে, জোড়া মানে এটাকে একসাথে ক্লোজ করে সাকশনের মাধ্যমে, এই সমস্ত এখানে সাকশনের মাধ্যমে এটাকে ভ্যাকুয়াম সৃষ্টি করে। সৃষ্টি করার পরে এই দুই সাইডটা, এই পাশ এবং এই পাশ, ঘোড়ার মাঝে লাগিয়ে দেয়, লাগিয়ে দিয়ে অনেক সাইড ঘোড়া দুই পাশে টানতে বলে, যাতে এটা খুলতে পারে কিনা, এবং এটা পারে না। তো এর মাধ্যমে প্রমাণ করে যে রিয়েলি দেয়ার ইজ সাম ভ্যাকুয়াম। এবং যখন এটা এই এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রমাণ করলো, তারপরের থেকেই আলটিমেটলি রিয়েল এক্সপেরিমেন্ট শুরু হলো এই ভ্যাকুয়াম নিয়ে, এবং ফার্স্ট যে ভ্যাকুয়াম পাম্প ডিজাইন করা হলো স্টিম ইঞ্জিন তৈরি হলো। সো তার মানে এই ভ্যাকুয়াম আছে বা নাই, এই বিতর্ক থেকে আলটিমেটলি থার্মোডাইনামিক্স, মডার্ন থার্মোডাইনামিক্স শুরু হয়, এবং আলটিমেটলি এই ভ্যাকুয়াম পাম্প ডিজাইন করা হয়, এবং ভ্যাকুয়াম পাম্প থেকে আলটিমেটলি স্টিম ইঞ্জিন তৈরি করা হয়। আরো কিছু পরিবর্তন, যে মানে ওই ভ্যাকুয়াম পাম্প নিয়ে যে ধরনের এক্সপেরিমেন্ট হয়, কয়েকটা যদি আমরা উল্লেখ করি। ফার্স্ট কমন একটা ইম্পর্টেন্ট একটা, যেটা আমরা সবাই জানি, রবার্ট বয়েলস ল বলে আমরা যেটা চিনি। সে একটা এয়ার পাম্প তৈরি করে ওই ক্যাবিনের ডিজাইন অনুযায়ী, এবং সে এটার এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রেসার ভলিউম কোরিলেশন, পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট আমরা জানি, সেটা এস্টাবলিশ করে। সো এটা একটা ওখান থেকে এসছে। এরপরে প্যাভিন আরেকটা, সে বোন একটা ডাইজেস্টার, একটা ক্লোজ ভ্যাসেল তৈরি করে সেই ভ্যাসেলের ভিতরে পানি নিয়ে সেটা বয়েল করা স্টার্ট করে টু জেনারেট স্টিম, এবং স্টিমের পাওয়ার কত সেটা সে দেখানো, এক্সপেরিমেন্ট করার চেষ্টা করে। এবং এটার ফলে মাঝে মাঝে যেটা হতো, সে মানে এত স্টিম জেনারেট করতো, ভ্যাসেলটা বাস্ট করতো। তো পরবর্তী পর্যায়ে এই ভ্যাসেলটা বাস্টটা কমানোর জন্য উপরে একটা ছিদ্র করে এখানে স্টিম রিলিজ ভালভ দেওয়া শুরু করে। তো মনে আছে আমাদের রান্নাঘরে যেটা দেখো, সেটা প্রেসার কুকার ফর এক্সাম্পল, জাস্ট লাইক প্রেসার কুকার,
তার মানে ভিতরে স্টিমের সাফিসিয়েন্ট প্রেসার জেনারেট করলে উপরে হুইসেল ব্লো করে বা ওখান থেকে ব্যাপারটা বেরিয়ে যায়। তো এই ধরনের এক্সপেরিমেন্ট শুরু করে যাতে করে বাস্ট আর না হয়। এবং এরপরে এই যে ভেপার যখন বেরোচ্ছে, ভেপার বেরোনোর সময় এই যে উপরে যে ভালভটা আছে, এই ভালভটা যে উপরে উঠে যায়, এই অবজারভেশন থেকে পিস্টন সিলিন্ডার ইঞ্জিনের ডেভেলপমেন্ট শুরু হয়। তার মানে স্টিম পাওয়ারের মাধ্যমে কোনো কিছু উঠানামা করানো যায়, তার মানে ওয়ার্ক করা যাচ্ছে। এবং সেখান থেকেই এই পিস্টন সিলিন্ডার অ্যাসেম্বলি বা আলটিমেটলি ইঞ্জিনের কথা চিন্তা করা হয়। And based on Papin design, Thomas Savery built the first modern engine. তো এখান থেকেই প্রথম ইঞ্জিন তৈরি হয়। যদিও তার আগে মানে এই ইঞ্জিন ফর্মালি শুরু হওয়ার আগে ফার্স্ট সেঞ্চুরিতে সিমিলার একটা এক্সপেরিমেন্ট করে, সেটা হলো হিরো বলে একজন সায়েন্টিস্ট ছিল, সে এওলি পাইল বলে একটা ডিভাইস তৈরি করে। সেটাও একটা ক্লোজ একটা সিলিন্ডার না বলে কি বলবো, ক্লোজ স্ফেয়ারের মধ্যে দুইটা পাইপ আছে, ওপেন পাইপ, এর ভিতরে সে পানি দিয়ে তারপরে বার্ন করা শুরু করে, হিট দেওয়া শুরু করে। পানি যখন স্টিম জেনারেট করে তখন এই দুই ছিদ্র থেকে স্টিম বেরোনো শুরু করে। এবং এটা এমন ভাবে এই ছিদ্র বেরোনোর রাস্তাগুলো করা আছে টেনজেন্সিয়ালি, অ্যাজ এ রেজাল্ট দুইটা যখন একসাথে বেরোনো শুরু করে তখন এটা ঘুরতে শুরু করে। তো এই যে রোটারি মোশন দেওয়া শুরু করলো, সেখান থেকেই আলটিমেটলি স্টিম ইঞ্জিনের শুরু হয়। ফার্স্ট স্টিম ইঞ্জিন এটাকেই বলা হয়। তো বেসিক প্রিন্সিপালটা এই হিরো ইউজ করা হয়, ইউজ করে using this one. So it is also the first known device to transform steam into rotary motion. তো পরবর্তী পর্যায়ে নানান ধরনের স্টিম ইঞ্জিন আছে। জেমস ওয়াট বলে আমরা জানি একজন সায়েন্টিস্ট, সে একটা ইঞ্জিন আবিষ্কার করে ব্রিটিশের, তো এটাকে ওয়াট স্টিম ইঞ্জিন বলে। তো অল দোজ ইঞ্জিনস যেগুলো, এগুলো যখন অ্যাপ্লাই করা হলো, তার মূল উদ্দেশ্য ছিল যে এটা হর্স পাওয়ার, নাম শুনেছ আমরা, এখন সবকিছু কোনো একটা মানে ইঞ্জিন যদি কিনি বা কোনো একটা পাওয়ারফুল কিছু কিনি, সবসময় আমরা বলি এটা হর্স পাওয়ার পাবো। হর্স পাওয়ার বলতে মিন করা হচ্ছে যে এই যে আগে সব হর্স দিয়ে কাজ করানো হতো, তো এই মেশিনের মাধ্যমে কতগুলো হর্সকে আমি রিপ্লেস করছি, সো দ্যাট ইজ কল্ড হর্স পাওয়ার। ঠিক আছে, এটার পাওয়ার কয়টা হর্সের ইকুইভ্যালেন্ট। তো এই ধরনের ওকে প্রিন্সিপাল শুরু হলো। Main problem of those first kind of engines were that they were very slow and clumsy, not efficient, converting less than 2% of the input fuel into useful work. So very, very poor in design. So এই ক্যালকুলেশনের পরের থেকে আলটিমেটলি শুরু হলো যে হাউ টু ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ দ্য দিস কাইন্ড অফ ইঞ্জিনস, এবং এই এফিসিয়েন্সি আমরা কিভাবে ক্যালকুলেট করব। সো নিড ফর এ নিউ সায়েন্স তখনই শুরু হলো, এবং থার্মোডাইনামিক্স এর অ্যাপ্লিকেশন, থার্মোডাইনামিক্স এর সৃষ্টি তখন থেকে শুরু হলো। এবং রিয়েলিস্টিক্যালি ফার্স্ট পার্সন এই যে হিসাব কিতাব গুলা শুরু করে সে হলো সাদি কার্নট। আমরা কার্নট সাইকেলের নাম হয়তো শুনেছ, ইন্টারমিডিয়েটে মনে হয় কিছু আছে। এই সাদি কার্নটকে বলা হয় ফাদার অফ থার্মোডাইনামিক্স, বিকজ 1824 সে একটা বই লেখে বা থিসিস লেখে, সেটা হলো রিফ্লেকশন অন দ্য মোটিভ পাওয়ার অফ ফায়ার। মোটিভ পাওয়ার মানে হলো এফিসিয়েন্সি ইনফ্যাক্ট। সো ফায়ারের এফিসিয়েন্সি কত, হিট ইঞ্জিনের হিট দিলে পরে কত এফিসিয়েন্সি পাওয়া যায়, কত হিট দিলে পরে কত ওয়াট পাওয়া যায়, এই সমস্ত ক্যালকুলেশন নিয়ে প্রথমে এই থিসিসটা সে লেখে। এবং এই থিসিস লেখার মাধ্যমে, এই ক্যালকুলেশনের মাধ্যমে মডার্ন থার্মোডাইনামিক্স অ্যাজ এ মডার্ন সায়েন্স শুরু হলো। তো এই থিসিসের মাধ্যমে তাহলে কি হচ্ছে, সে ফার্স্টলি ডিফাইন করে হোয়াট ইজ মোটিভ পাওয়ার, দ্যাট মিনস ইউজফুল এফিসিয়েন্সি তার কত, একটা মোটরের এফিসিয়েন্সি কত, এটা কিভাবে ক্যালকুলেট করা যায়। Herein, Carnot introduced the first modern day definition of work, weight lifted through a height. মানে আমি যদি হিট দেই, মোটিভ পাওয়ার হবে বা ইউজফুল এফেক্ট হবে হলো যে একটা ওয়েটকে কত উপরে তুলতে পারে। তো এই ওয়ার্ক ডান, এটাকে সে একটা বেসিস হিসেবে ধরছে টু ডিটারমিন অর টু ক্যালকুলেট দ্য এফিসিয়েন্সি অফ দ্যাট পার্টিকুলার ইঞ্জিন। তার মানে আমি একটা ইঞ্জিনের মাধ্যমে হিট দেব, হিট দেওয়ার ফলে
ওই ইঞ্জিনটা একটা পার্টিকুলার ওয়েটকে কত উপরে সে তুলতে পারে, সেটাই হলো তার ডিটারমিনেশন অফ এফিসিয়েন্সি। So the desire to understand via formulation this useful effect in relation to work is at the core of all modern. এই প্রিন্সিপালটা এখনো আছে। আমরা থার্মোডাইনামিক্স এর মাধ্যমে যে এফিসিয়েন্সি ক্যালকুলেট করি, এই বেসিক প্রিন্সিপালটাই আমরা এখনো অ্যাপ্লাই করি। তো সেই কারণেই সাদি কার্নটকে বলা হয় ফাদার অফ থার্মোডাইনামিক্স। ওকে, হিস্ট্রির মধ্যে আরো দুটা নোটেবল ডেভেলপমেন্ট আমরা কনসিডার করতে পারি, যেহেতু আমরা হিটের সাথে ওয়ার্কের কথা বলি। তো হিট এবং ওয়ার্কের মধ্যে হিটের একটা ইউনিট আছে, ওয়ার্কের একটা ইউনিট আছে, যদি আমরা এখন দুটাকেই এনার্জি হিসেবে বলি। এই দুইটার মধ্যে কোরিলেশন করার জন্য জুলস একটা এক্সপেরিমেন্ট করে। সেই এক্সপেরিমেন্টটা জুলস ইকুইভ্যালেন্ট অফ হিট, এটার নাম মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট বলে, এবং তার মাধ্যমে সে বের করার চেষ্টা করে যে 1 ক্যালোরি সমান 4.41 জুলস। ঠিক আছে, that leads to theory of conservation of energy। তার মানে এনার্জি একটা ফর্মে থেকে একটা ফর্মে যে যায়, এটা যে কোনো ধ্বংস হয় না, এইটা আলটিমেটলি এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রমাণিত হয়, এক্সপ্লেইন করা হয়। আরেকটা নোটেবল এন্ড ইম্পর্টেন্ট ডিসকভারি সেটা হলো ক্লসিয়াস বলে একজন সায়েন্টিস্ট আছে, এটা ওনাকে আমরা পরবর্তী পর্যায়ে পড়ব। সে একটা টার্মিনোলজিকে ইনভেন্ট করে, ডিফাইন করে, which is known as entropy, a vital concept in thermodynamics। ঠিক আছে, এবং এইটা সে ডিভাইস করে বা ইন্ট্রোডিউস করে টু কাউন্টার দ্য হিট লস অর টার্নড ইনটু ওয়েস্ট। আমরা কোন একটা ওয়ার্ক করার জন্য সার্টেন কোয়ান্টিটি অফ হিট দেই, এবং এই হিটের ইকুইভ্যালেন্ট ওয়ার্ক আমরা কখনোই পাই না। যতটুকু হিট দেই তার ফলে যতটুকু ওয়ার্ক করার কথা, মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট, এটা যদি কনসিডার করি, কত হিট সমান সমান কত ওয়ার্ক, সেটা যদি আমি ক্যালকুলেট করি, সেই ক্যালকুলেশন অনুযায়ী কোনো ওয়ার্ক পাই না। অলওয়েজ দেখি ওয়ার্ক যেটা পাই সেটা অনেক কম। এই যে ঘটনাটা ঘটছে, এই কমটা কেন হচ্ছে? এই কমটাকে কাউন্টারঅ্যাক্ট করার জন্য উনি একটা এনট্রপি বলে একটা টার্মিনোলজি ডিভাইস করলো, এবং এনট্রপির মাধ্যমে উনি বলার চেষ্টা করলো যে এই ওয়ার্কটা লস হচ্ছে বিকজ এই লস্ট ওয়ার্কের কারণে এনট্রপি বলে কোনো জিনিস তৈরি হচ্ছে। এই ধরনের একটা কনসেপ্ট উনি ডেভেলপ করেন, পরবর্তী পর্যায়ে নিয়ে আমরা আরো ডিটেল আলোচনা করব। তো এই হলো মোটামুটি থার্মোডাইনামিক্স এর হিস্ট্রি খুব সংক্ষেপে বলা যেতে পারে। থার্মোডাইনামিক্স এর হিস্ট্রির মধ্যে যদি ক্লাসিফিকেশনটাকে ইনক্লুড করি, তাহলে দুটো বেসিক ক্লাসিফিকেশনকে আমরা ইন্ট্রোডিউস করতে পারি। সেটা হলো, একটাকে বলে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স অর ফেনোমেনোলজিক্যাল থার্মোডাইনামিক্স। আমরা যে থার্মোডাইনামিক্স পড়বো মোস্টলি অল দিস আর ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স, যেখানে বেসিক রিলেশনস গুলো এস্টাবলিশ করা হয়েছে, proceeds from experimentally established principles and operates with recognized data on properties of physical bodies। তার মানে একটা ফিজিক্যাল বডি, একটা অবজেক্টের মধ্যে আমরা যদি কোনো সিস্টেম, কোনো একটা এনার্জি অ্যাপ্লাই করি, সে যে তার কতটুকু আউটপুট দিচ্ছে, কতটা কাজ হচ্ছে, কতটা প্রপার্টি চেঞ্জ হচ্ছে, এর যে হিসাব কিতাব যেগুলো আছে, সেই হিসাব কিতাব গুলা ডিল করে হলো ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স। ঠিক আছে, এবং ইউজেস অনলি টাইম ইনভ্যারিয়েন্ট অর ইকুইলিব্রিয়াম ম্যাক্রোস্কোপিক কোয়ান্টিটি। দুইটা শব্দ এখানে আছে, একটা হলো টাইম ইনভ্যারিয়েন্ট অর ইকুইলিব্রিয়াম। টাইম ইনভ্যারিয়েন্ট বলতে মিন করা হচ্ছে সময়ের সাথে কোনো চেঞ্জ হবে না। ইকুইলিব্রিয়ামে গেলে পরে আর কোনো চেঞ্জ হয় না। তো সময়ের সাথে কোনো চেঞ্জ হয় না সেই ধরনের ম্যাক্রোস্কোপিক কোয়ান্টিটি মানে ওয়াইডার স্পেকট্রামের আমি হিসাব করব। তো একটা অবজেক্টের ম্যাক্রোস্কোপিক কোয়ান্টিটি কি আছে, এর ভলিউম কত, এর টেম্পারেচার কত, এর প্রেসার কত, এক্সেট্রা এক্সেট্রা। সো ইন জেনারেল আমি অবজেক্টের প্রপার্টি যেগুলো ডিল করি সেগুলোকে বলে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টিটি বা ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। আর ইকুইলিব্রিয়াম স্টেটে এই অবজেক্টটা মুভ করতেছে, তখন তার প্রপার্টি আমি ধরছি না, আমি ধরতেছি ইনিশিয়ালি যে জায়গায় ছিল সেই জায়গার প্রপার্টি, এবং অন্য জায়গায় গেল সেই জায়গার প্রপার্টি। যার মানে সে ইকুইলিব্রিয়াম অ্যাটেইন করেছে, তারপরে সেই অবস্থায় তার ম্যাক্রোস্কোপিক প্রপার্টি, সেগুলো সাধারণত সে থার্মোডাইনামিক্স ডিল করে। ঠিক আছে, মেজারেবল ইন ল্যাবরেটরি। একটা অবজেক্ট আছে এখন, তার টেম্পারেচার কত, আই ক্যান মেজার ইট। ডিউরিং মোশন কত ছিল, উই ডোন্ট বদার অ্যাবাউট দ্যাট ওয়ান। সো আরেকটা জিনিস হলো রেট অফ চেঞ্জ আর নট অ্যাডমিটেড অ্যাজ ভ্যারিয়েবল অফ ইন্টারেস্ট। তার মানে আমরা কখনো রেট হিসাব করবো না। একটা অবজেক্ট
একটা পার্টিকুলার পয়েন্ট থেকে আরেকটা পার্টিকুলার পয়েন্টে গেল, তার প্রপার্টি চেঞ্জ হলো এতটুকু, ইনিশিয়ালি এত ছিল, ফাইনালি এত ছিল, সো চেঞ্জ হলো এতটুকু, এবং এখান থেকে এখানে গেছে 2 মিনিটে, সো রেট অফ চেঞ্জ কত, উই ডোন্ট বদার অ্যাবাউট দ্যাট ওয়ান। আমরা কখনো রেট অফ চেঞ্জ হিসাব করবো না, কিভাবে চেঞ্জ হয়েছে সেটাও হিসাব করবো না। সো দ্যাট ইজ কল্ড ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স। আর তাহলে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স কি আবার বলি, আমরা কিছু ম্যাক্রোস্কোপিক প্রপার্টি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে অফ অবজেক্ট এটা নিয়ে ডিল করব, এবং এই ডিলিং এর মাধ্যমে আমরা এক্সপেরিমেন্টালি মেজার করতে পারি বা অন্য কোনো ভাবে মেজার করতে পারি, এবং এটা মেজার করে তাদের মধ্যে একটা কোরিলেশন এস্টাবলিশ করার চেষ্টা করব, যাতে করে আমরা প্রেডিক্ট করতে পারি ফিউচারে এই ধরনের চেঞ্জ হলে কি প্রপার্টি কি চেঞ্জ হবে, এটসেট্রা এটসেট্রা। এবং আমরা দুটো জিনিস নিয়ে কখনো কথা বলবো না, একটা হলো যে রেট অফ চেঞ্জটা কত ছিল অথবা কিভাবে চেঞ্জ হয়েছে। টেম্পারেচার আগে ছিল 20, এখন হয়েছে 30, কিভাবে চেঞ্জ হয়েছে, আগে কি কম ছিল না বেশি ছিল, আগে এখন কমে গেছে না বেশি হয়েছে, কেন হয়েছে, এটার মধ্যে হিট দেওয়া হয়েছিল নাকি এটা বরফ দিয়ে ঢুকানো হয়েছে, উই ডোন্ট বদার অ্যাবাউট দ্যাট ওয়ান, উই ডোন্ট কনসিডার অ্যাবাউট দ্য মেথড অফ চেঞ্জিং দিস প্রপার্টি। আমরা শুধু বলবো আগে এত ছিল এখন এত হয়েছে। Okay, so this approach is known as classical thermodynamics or phenomenological thermodynamics, এবং আমরা মূলত এই ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স নিয়ে ডিল করব। Contrary to that, there is another one which is called statistical thermodynamics or equilibrium statistical mechanics. Okay, আমরা একদম শেষে দুইটা ক্লাস ব্যাকের উপরে জাস্ট টু নো ইউ সার্টেন বেসিক প্রিন্সিপলস। এটা কি করে, এটা হলো আমরা যে বলছি যে একটা অবজেক্টের প্রপার্টি নিয়ে ডিল করব, সে অবজেক্ট বলে না, অবজেক্টের ভিতরে বিলিয়নস অফ পার্টিকেলস আছে, সেই পার্টিকেল নিয়ে ডিল করে, এবং সে প্রপার্টি যে কথা বলে, আমরা বলছি একটা অবজেক্টের টেম্পারেচার এত, অবজেক্টের প্রেসার এত, সে ওইটার কথা বলে না, সে বলে যে এই যে অবজেক্ট, একটা অবজেক্টের মধ্যে বিলিয়নস অফ পার্টিকেলস আছে, সেই পার্টিকেলের প্রপার্টি কত, সে একটা পার্টিকেল তার ভেলোসিটি কত। আমরা পার্টিকেলের প্রপার্টি কি প্রেসার টেম্পারেচার দিয়ে জানি না, আমরা পার্টিকেলের প্রপার্টি সাধারণত মিন করি তার মাস কত, তার ভেলোসিটি কত, তার স্পিন কত, তোমরা কেমিস্ট্রিতে বলেছো। সো এই হিসাবে প্রপার্টি আমরা হিসাব করি, তার মানে তার মাস কত, তার ভেলোসিটি কত, তার স্পিন কত। সো প্রতিটা বিলিয়ন্স পার্টিকেল যদি থাকে তাহলে তার প্রপার্টি কত, প্রত্যেকটা পার্টিকেলের প্রপার্টি কত, সেই নিয়ে আমরা কথাবার্তা বলবো, ঠিক আছে। এবং এই যে হিসাব কিতাব করে, এর জন্য সে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স এর যে দুর্বলতাটা ছিল, আমরা দুর্বলতা কি ছিল, ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স সে কোনো কিছু এক্সপ্লেইন করতে পারে না কেন চেঞ্জ হয়েছে। আমরা যদি এই স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স এর মধ্যে প্রতিটা পার্টিকেল নিয়ে যদি কথা বলি, তাহলে পরে আমরা এই চেঞ্জ গুলো হিসাব করতে পারবো, এই চেঞ্জ গুলো এক্সপ্লেইন করতে পারবো, কেন অবজেক্ট চেঞ্জ হচ্ছে from one particular state to another particular state, one property to another property. So it provides a connection between macroscopic property, for example temperature, pressure of materials in thermodynamic equilibrium, and the microscopic behavior and motion of the particle occurring inside the material. তার মানে এই একটা প্রপার্টি অ্যাজ এ হোল অফ দ্য ম্যাটেরিয়াল, যেটাকে ম্যাক্রোস্কোপিক প্রপার্টি বলতেছি, ফর এক্সাম্পল টেম্পারেচার, প্রেসার, সেটার সাথে আমরা মাইক্রোস্কোপিক প্রপার্টি, তার মানে প্রত্যেকটা পার্টিকেলের মোশন এবং ওয়েট এক্সেট্রা যেগুলো বলছিলাম, সেগুলোর সাথে একটা কোরিলেশন এস্টাবলিশ করে। এবং এই এস্টাবলিশমেন্ট করার জন্য যে টুলস যেগুলো ইউজ করে, সেটা হলো স্ট্যাটিস্টিক্যাল মেথডের যে টুলস যেগুলো আছে, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এর টুলস আছে, প্রবাবিলিটি থিওরি যেগুলো আছে, সাধারণত এগুলো নিয়ে সে ডিল করে ইন স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স। সো ইট ইজ ওভারওয়েলমিং, ইট ইজ কমপ্লেক্স। আমরা এখানে শুধুমাত্র জাস্ট হাইলাইট করবো এট দ্য এন্ড অফ দ্য সিলেবাস। Application wise, there are two major distinctions in thermodynamics. One হলো আমরা যেটা পড়ি, either chemical thermodynamics or materials thermodynamics, আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যেটা পড়ে, ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স or simply thermodynamics. আমরা শুধু যদি থার্মোডাইনামিক্স বলি তাহলে আমরা বেসিক্যালি মেইন করি ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আইটি, সিভিল ইঞ্জিনিয়ার, সাধারণত তারা এই ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সটা পড়ে। এবং এই দুইটার মধ্যে একটা বেসিক ডিস্টিংশন আছে, যেমন আমরা যেটা পড়ি বা কেমিক্যাল ইঞ্জিনিয়াররা যা পড়ে, অথবা টু সাম এক্সপেক্ট কেমিস্ট্রির ছাত্ররা যেটা পড়ে, সেটা হলো স্টাডিজ দ্য ডিপেন্ডেন্সি অফ থার্মোডাইনামিক প্রপার্টিজ অফ সাবস্টেন্স অন দেয়ার কম্পোজিশন, স্ট্রাকচার এন্ড এক্সিস্টেন্স কন্ডিশন। তার মানে একটা প্রপার্টির একটা ম্যাটেরিয়ালের প্রপার্টি নিয়ে আমরা বেসিক্যালি ডিল করি। তার মানে সে একটা পার্টিকুলার কন্ডিশনে আছে, আমরা তার উপরে আরেকটা কন্ডিশন ইম্পোজ করলাম,
যার ফলে তার কিছু চেঞ্জ হলো, এবং এই চেঞ্জ হওয়ার ফলে তার প্রপার্টি কি পরিবর্তন হলো, থার্মোডাইনামিক প্রপার্টি কি পরিবর্তন হলো, সেগুলো হিসাব করা। সো দিস ইজ কল্ড ম্যাটেরিয়ালস থার্মোডাইনামিক্স। এবং এটা ফিল্ড অফ অ্যাপ্লিকেশন যদি হিসাব করি তাহলে হলো মনে করো থার্মোকেমিস্ট্রি বলে একটা কথা আছে, অর্থাৎ কেমিক্যাল রিয়াকশনের সময় যে সমস্ত চেঞ্জ গুলো হয় হিট রিলেটেড সেগুলো, অথবা কেমিক্যাল কাইনেটিক্স, যদিও আমরা কেমিক্যাল অ্যানালাইসিস পড়ি না, এটা কেমিক্যাল ইঞ্জিনিয়াররা বেশি করে পড়ে বা কেমিস্ট্রির লোকেরা বেশি করে পড়ে, আমরা কম পড়ি না তা না, আমরা কম পড়ি। দেন আমরা বেশি করে যেগুলো পড়ি সেটা হলো ম্যাটেরিয়াল অ্যাসপেক্ট, সেই জন্য ম্যাটেরিয়াল সামারি বলা হয়েছে। যেমন ফেস চেঞ্জ কি হয়েছে, ফেস ট্রানজিশন কি হয়েছে, অ্যাবজর্পশন এন্ড অ্যাবজর্পশন, সেগুলো কথা হচ্ছে, তার মানে একটা ম্যাটেরিয়ালের উপর আরেকটা ম্যাটেরিয়াল অ্যাবজর্ব হয়েছে। যেমন একটা আমরা ন্যানো টেকনোলজি বলতেছি, সেই ধরনের জিনিসগুলো। কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম সলিউশন বলে একটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল আছে, ইলেকট্রোকেমিক্যাল প্রসেস আছে। এই সমস্ত অ্যাপ্লিকেশনে থার্মোডাইনামিক্সে ইউজ হয়। থার্মোডাইনামিক্সের বেসিক ব্রাঞ্চটা ইউজ করা হয়, সেটা হলো ম্যাটেরিয়াল থার্মোডাইনামিক্স। অন দ্য আদার হ্যান্ড ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স যেটা, সেটা হলো বেসিক্যালি রিলেশন বিটুইন হিট এন্ড ওয়ার্ক, একদম মূল কথা। থার্মোডাইনামিক্স শুরু হয়েছে যেখান থেকে। সো হিট ইঞ্জিন যেগুলো আছে বা টারবাইন পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে, ওই সমস্ত জায়গায় যে থার্মোডাইনামিক্সের অ্যাপ্লিকেশন হয়, যেটা হিট এবং ওয়ার্ক রিলেটেড ইস্যুস, সেগুলো ডিল করে হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা, যেটা ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স। ওকে, উই উইল নট ডিল উইথ দ্যাট ওয়ান। আমরা যে কার্নোট সাইকেলের কথা যেটা বলেছি, খুবই স্মল পরিসরে আমরা এটা আলাপ করবো, যদিও কার্নোট সাইকেল একটা বিশাল একটা টপিক ফর ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স। ওকে, সো এই গেল আমাদের মোটামুটি থার্মোডাইনামিকের হিস্ট্রি গেল। আমরা যদি নাও পাওয়ার অফ থার্মোডাইনামিক্স এর কথা চিন্তা করি, ইম্পর্টেন্স অফ থার্মোডাইনামিক্স, যেমন কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা যদি বলার চেষ্টা করি, যে if we like to burn fuel in a combustion chamber of an engine to propel aircraft, so aircraft ইঞ্জিনের মধ্যে যদি আমি ফুয়েল বার্ন করি, অথবা মনে করো আমাদের দেশে হিউমিড অ্যাটমসফিয়ার, গরমের মধ্যে যদি আমি এসি চালাই, অথবা ইউরোপিয়ান কান্ট্রিতে যেখানে ঠান্ডার দেশ, সেখানে হিট গরম মানে রুম গরম করতে হয়, আমরা যদি রুম গরম করতে চাই, তাহলে পরে হোয়াট দ্য স্মলেস্ট অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি অর ফুয়েল উই ক্যান গেট অ্যাওয়ে, আমাদের কত কম ইলেকট্রিসিটি খরচ করলে আমরা মোটামুটি চলবে। অথবা উল্টা করে যদি বলি, যে মনে করো আমরা পাওয়ার প্ল্যান্টে আমরা পাওয়ার জেনারেট করতেছি, ইলেকট্রিসিটি জেনারেট করতেছি, সেখানে আমরা কোল ইউজ করছি অথবা গ্যাস ইউজ করছি, অথবা গাড়ি চালাচ্ছি, সেখানে আমরা অকটেন বা পেট্রোল ইউজ করতেছি, অথবা সিএনজি গ্যাস ইউজ করছি। হোয়াট ইজ দ্য লার্জেস্ট অ্যামাউন্ট অফ এনার্জি উই ক্যান গেট আউট অফ দিস রিপোর্ট? তার মানে আমরা তো হিসাব করি যে 1 লিটার তেল দিলে পরে কত মাইল চলবে, এই ধরনের জিনিস। তো এই সমস্ত হিসাব কিতাব যদি আমি করতে চাই, তাহলে থার্মোডাইনামিক্স আমাকে হেল্প করবে। Thermodynamics allows us to answer some of these questions. অথবা যদি মনে করি আমরা এই ধরনের হিসাব কিতাব করি, আমরা যদি কেমিস্ট্রি রিলেটেড ইস্যু নিয়ে চিন্তা করি, ফর এক্সাম্পল তোমরা ইন্টারমিডিয়েটে হয়তো পড়েছো ব্লাস্ট ফার্নেস। ব্লাস্ট ফার্নেস পড়েছো কি তোমরা? কি কেউ আছো না গায়েব হয়ে গেছো? স্যার ফ্রাশ মেথড স্যার, যে সালফার এক্সট্রাক্ট করে স্যার। ইন্টারমিডিয়েটে পড়ো নাই আয়রন প্রোডাকশন, আয়রন ওর থেকে কি করে আয়রন তৈরি করে? জি স্যার, বাংলা লেভেল 1 এও ছিল স্যার। ওকে, তো এই যে ব্লাস্ট ফার্নেসে আয়রন ওর দেওয়া হয়, আয়রন ওর বেসিক্যালি আয়রন অক্সাইড, যাকে এফইউ দিয়ে আমি সিম্পলি করেছি, যদি ওখানে Fe2O3 Fe2O4 এক্সেট্রা থাকে, আমি সিম্পলি এফইউ বলেছি। সো এফইউ কে কোক বা কোল দিয়ে, যেটা কার্বন, সেটা দিয়ে রিডিউস করে আমরা আয়রন তৈরি করি। তো সিমিলার মেথড আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম তৈরি করার জন্য, অর্থাৎ অ্যালুমিনিয়াম মানে L2O3। সো L2O3 কে সিমিলার ওয়েতে কার্বন দিয়ে রিডিউস করা যাবে কিনা টু প্রোডিউস অ্যালুমিনিয়াম। অথবা আমি একটা ম্যাটেরিয়াল আছে যেটা এ দিয়ে রিপ্রেজেন্ট করেছি, আরেকটা ম্যাটেরিয়াল বি দিয়ে রিপ্রেজেন্ট করেছি, এই দুইটার মধ্যে রিঅ্যাক্ট করলে আরেকটা ম্যাটেরিয়াল যেটা সি দিয়ে রিপ্রেজেন্ট, সেটা আমি পাবো কিনা। অথবা 1 কেজি সি পেতে গেলে কতটুকু এ দিতে হবে, কতটুকু বি দিতে হবে। অথবা আমি সিম্পলি অ্যাডভান্স অ্যাপ্লিকেশন যদি বলি, যে আমি যদি একটা টুল তৈরি করতে চাই, কাটিং টুল ফর এক্সাম্পল, সেই কাটিং টুলের মধ্যে সিরামিকের কোনো কোটিং দিতে পারবো কিনা। এটা কেন লাগে? যেমন আমরা জানি মেটাল রিলেটিভলি উইক ইন এ সেন্স যেটা ওয়্যার রেজিস্ট্যান্স প্রপার্টি খুব কম, কয়দিন ঘষলে পরে, কয়দিন কাজ করলে পরে এটার কাটিং এজ গুলো নষ্ট হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, এবং সস্তা কিন্তু বেশি দিন চলে না। অন দ্য আদার হ্যান্ড সিরামিক কোটিং এক্সপেন্সিভ, এটা দিয়ে যদি মেটালের মধ্যে কোটিং দেই, এবং সিরামিক ভেরি ওয়্যার রেজিস্ট্যান্ট, তো আমি যদি এটা কোটিং দিই তাহলে এটা ধার অনেকদিন থাকবে।
এখন মেটালের মধ্যে সিরামিকের কোনো কোটিং দেওয়া, অ্যালুমিনিয়াম, আয়রনের উপরে অ্যালুমিনিয়াম কোটিং দেওয়া যাবে কিনা, অথবা ন্যানো পার্টিকেল, যেটা বলছি ন্যানো পার্টিকেলের সারফেস প্রপার্টি ভালো কিনা অন্য নর্মাল ম্যাটেরিয়ালের তুলনায়। এই সমস্ত কথাবার্তাগুলা, এই সমস্ত কোয়েশ্চেনের আনসার পেতে গেলে থার্মোডাইনামিক্স আমাকে হেল্প করবে। So the basic principle of thermodynamics are rather of theoretical sort. তার মানে এখানে অনেক প্রিন্সিপাল আছে, অনেক বেসিক থিওরি আছে, এবং এগুলো মোরলেস থিওরিটিক্যাল, এবং থিওরিটিক্যাল হওয়ার কারণে এর পাওয়ার অনেক বেশি। It can be applied to any application, any material, any application ইউজ করা যায় এই থিওরিটিক্যাল সর্ট হওয়ার কারণে। এবং আরেকটা তার বিরাট অ্যাডভান্টেজ হলো এক্সিডিংলি সিম্পল। থার্মোডাইনামিক্সের ল যেগুলো বলা হচ্ছে, ল গুলো এত সোজা, ভেরি সিম্পল ল, এবং এক্সিডিংলি জেনারেল হওয়ার কারণে ইট ক্যান বি অ্যাপ্লাই টু এনি কাইন্ড অফ প্রসেস। যে কোনো ঘটনার জন্য, যে কোনো ম্যাটেরিয়ালের জন্য এটা অ্যাপ্লাই করা যায়। সো দ্যাট মেক্স ইট ভেরি পাওয়ারফুল টুল ফর অ্যাটাকিং মেনি কাইন্ড অফ ইম্পর্টেন্ট প্রবলেমস। দ্যাটস দ্য মেইন পাওয়ার অফ থার্মোডাইনামিক্স। দুইটা কেস স্টাডি কথা ডিসকাস করি। একটা হলো অ্যাটেম্পস টু প্রিপেয়ার ডায়মন্ড ফ্রম গ্রাফাইট। তো তোমরা জানো কার্বন একটা অ্যালোট্রপিক ম্যাটেরিয়াল, এটা অনেকগুলো ফর্ম আছে, দুইটা ফর্ম হলো মোর ইম্পর্টেন্ট, একটা হলো গ্রাফাইট আর একটা হলো ডায়মন্ড। এবং দুইটা প্রাইস যদি হিসাব করি, আমরা জানি ডায়মন্ড ইজ দ্য মোস্ট সর্ট আফটার ফর্ম। তো এটা সেই জন্যই অনেক চেষ্টা করা হয়েছে কিভাবে গ্রাফাইটকে ডায়মন্ডে চেঞ্জ করা যায়, বিকজ নেচারে গ্রাফাইটে বেশি পাওয়া যায়, ডায়মন্ড যদি পাওয়া যায় মানুষ চোখে দেখে না, বিকজ এটা এক্সট্রাকশন করে এটা ইউজ মানে অলরেডি মাইনের থেকে নিয়ে নেওয়া হয়। তো গ্রাফাইটটাই মোর কমন। সো গ্রাফাইট থেকে ডায়মন্ড তৈরি করা যায় কিনা তা চেষ্টা করা হলো অনেক, যেহেতু দুইটাই কার্বন। সো কিন্তু আলটিমেটলি আগেকার দিনের মানুষ ফেল হয়েছে। কেন ফেল হয়েছে? থার্মোডাইনামিক্স is clearly has the answer. Because ordinary condition, তার মানে রুম টেম্পারেচারে যদি আমি গ্রাফাইটকে ডায়মন্ডে চেঞ্জ করতে চাই, তাহলে উই নিড ভেরি হাই প্রেশার, 14,000 and above atmospheric pressure. সো এই ভেরি হাই প্রেশারটা তখন লোকে তৈরি করতে পারতো না, যার কারণেই গ্রাফাইটকে ডায়মন্ড করতে পারেনি। বাট এখন আমরা আর্টিফিশিয়াল ডায়মন্ড তৈরি করি বাই ইউজিং গ্রাফাইট, ইউজিং হাই প্রেশার। যেহেতু হাই প্রেশার দেওয়ার মতো যন্ত্র এখন আমরা তৈরি করতে পেরেছি, তো এই হাই প্রেশার দেওয়ার মাধ্যমে আমরা আর্টিফিশিয়াল ডায়মন্ড ইজিলি তৈরি করতে পারি। প্রোডাকশন অফ পিগ আয়রন ব্লাস্ট ফার্নেস, একটু আগে যেটা বললাম, ব্রিটিশের মধ্যে এই ধরনের যখন ব্লাস্ট ফার্নেসে আয়রনকে রিডিউস করা শুরু করলো, আমরা জানি কার্বন দিলে পরে কার্বন প্রথমে গ্যাসিফাই হয়, কার্বন প্রথমে বাতাসের সাথে রিঅ্যাক্ট করে কার্বন মনোক্সাইড তৈরি করে, এই কার্বন মনোক্সাইডটা বেসিক্যালি রিঅ্যাক্ট করে আয়রন ওকে তখন রিডিউস করে। এখন রিঅ্যাকশনটা হলো এরকম, তার মানে কার্বন মনোক্সাইড ইন দ্য রিঅ্যাক্টেন্ট, কার্বন ডাইঅক্সাইড ইন দ্য প্রোডাক্ট। এখন এই প্রোডাক্টের থেকে যখন ব্লাস্ট ফার্নেস দিয়ে গ্যাস বেরিয়ে যাচ্ছিল, তো এই গ্যাস গুলার থেকে যখন অ্যানালাইজ করলো, দেখলো এই গ্যাসের মধ্যে কার্বন মনোক্সাইডও আছে। তার মানে যেহেতু ফাইনাল গ্যাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পাশে কার্বন মনোক্সাইডও আছে, তার মানে তখন তারা ডিসাইড করলো যে রিঅ্যাকশনটা হচ্ছে না, রিঅ্যাকশনটা কমপ্লিট হচ্ছে না। রিঅ্যাকশনটা কেন কমপ্লিট হচ্ছে না? তখন তারা মনে করলো ওকে, মনে হয় এই যে চেম্বার যেটা আছে, আমি ব্লাস্ট ফার্নেস যত বড় বানাইছি, এটা আসলে এতটুকু ডিস্টেন্সের মধ্যে রিঅ্যাকশন কমপ্লিট হবে না, তো রিঅ্যাকশনের জন্য সময় খুব কম পেয়েছে। তো তখন এটা আর বড় করা হলো, এটাকে ওয়াইড করা হলো, ঠিক আছে। এবং যত বড় যত মোটা করি না কেন ব্লাস্ট ফার্নেস, কার্বন মনোক্সাইডের সাথে কার্বন মনোক্সাইড থাকেই। তো এই যে মিলিয়নস এন্ড মিলিয়নস অফ পাউন্ড খরচ করে যখন এক্সপেরিমেন্ট করা হলো টু কমপ্লিট দ্য রিঅ্যাকশন, বিকজ অফ unavailability of thermodynamic principle at that time, because thermodynamic আমাদের এখন বলে যে কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশন ইজ অলওয়েজ এ লিমিটিং রিঅ্যাকশন। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বলে একটা কথা আছে, একটা রিঅ্যাকশন কখনো 100% কমপ্লিট হয় না, 100% রিঅ্যাকট্যান্ট কখনোই 100% প্রোডাক্ট হয় না। যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেইন করে, তখন এক পা যদি সামনে যায় আর এক পা পিছিয়ে যায়, তো অলওয়েজ রিঅ্যাকশনটা টু এন্ড ফ্রো মুভ করে আফটার অ্যাটেইনিং দ্য ইকুইলিব্রিয়াম। সো কার্বন মনোক্সাইড ক্যানট বি 0% ইন এ পার্টিকুলার রিঅ্যাকশন। তো এই যে প্রিন্সিপল গুলো, এগুলো এখন থার্মোডাইনামিক্স এর মাধ্যমে আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি। অন্যান্য অ্যাপ্লিকেশনের কথা বলতে পারি, রিঅ্যাকশন কাইনেটিক্স এখন আমরা এটা কেমিস্ট্রিতে বিরাট বড় একটা পার্ট। কলয়েড অ্যান্ড সারফেস কেমিস্ট্রি, ম্যাটেরিয়াল কি করে একটা লিকুইড মিডিয়ায় সাসপেনশনে থাকে, কলয়েড ফর্ম করে, যদিও এটা কেমিস্ট্রি টপিক, কিন্তু নাও এই ন্যানো ম্যাটেরিয়ালস এর কথা বলি আমরা। ন্যানো ম্যাটেরিয়ালস তৈরি করতে গেলে কলয়েডাল পার্টিকেল তৈরি করা খুবই ইম্পর্টেন্ট।
মেটাল এক্সট্রাকশন অ্যান্ড রিফাইনিং, জাস্ট ওয়ান এক্সাম্পল আমি দেই। আমাদের পৃথিবীতে এখন গোল্ড মাইনের পরিমাণ কমে গেছে। তোমরা জানো, যারা ওয়েস্টার্ন সিনেমা দেখেছো, তারা দেখেছো যে এই পাহাড় থেকে পানি পড়তেছে, সেখানে লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা চালনির মাধ্যমে ওই পানি নিয়ে ওইটা ছেঁকে ছেঁকে ওখান থেকে গোল্ড বের করতে। তার মানে ইনিশিয়াল ডেইজ এর মধ্যে গোল্ড নেচারে পাওয়া যেত, যেহেতু গোল্ড নোবেল ম্যাটেরিয়াল, এটা পিওর ফর্মে গোল্ড নাগেট হিসেবে থাকতো এবং সেটা তখন তারা এক্সট্রাক্ট করতো। সেগুলো শেষ হয়ে গেছে অলরেডি। তারপরে গোল্ড মাইনিং শুরু হলো। গোল্ড মাইনিং এর মধ্যে মাইন থেকে গোল্ড এক্সট্রাকশন, সেটাও অলমোস্ট শেষ হয়ে গেছে, শুধু কয়েকটা দেশের মধ্যে লিমিটেড আছে। তো আমরা নেচারে যা গোল্ড আছে অলমোস্ট সব ইউজ করে ফেলেছি, বের করে ফেলেছি। এখন লোকে গোল্ড কোথায় পাবে? এখন লোকে গেছে সমুদ্রে, বিকজ এই একটা নদী যখন তৈরি হয় পাহাড় থেকে, সেখান থেকে গোল্ড গুলো ডিজলভ হয়ে পানিতে মাধ্যমে সমুদ্রে চলে যায়। তো সমুদ্রের পানিতে প্রচুর ডিজলভ গোল্ড আছে। তো এই সমুদ্রের পানির থেকে কি করে গোল্ড এক্সট্রাক্ট করা যায়, ইট ইজ কল্ড দ্য প্রসেস অফ ব্লিচিং। এক্সট্রাকটিভ মেটালার্জি বলে একটা সাবজেক্ট আছে, তোমরা পড়বে, তার একটা পার্ট আছে। সো এখানেও থার্মোডাইনামিক্স ইনভলভ, হাউ উই ক্যান এক্সট্রাক্ট, হাউ উই ক্যান ইউজ এ পার্টিকুলার মেথড টু এক্সট্রাক্ট গোল্ড ফ্রম দিস ক্লোরিনেটেড ওয়াটার। সো গোল্ড ক্লোরাইড যে ফর্মে আছে, সেখান থেকে কি করে আমরা গোল্ড এক্সট্রাক্ট করতে পারি। সো এখানেও থার্মোডাইনামিক্স অ্যাপ্লিকেশন আছে। ফেজ ইকুইলিব্রিয়াম আমাদের ম্যাটেরিয়াল সায়েন্টিস্টদের জন্য ভাইটাল। হাউ ফেজ চেঞ্জেস ইন এ ম্যাটেরিয়াল, ফেজ চেঞ্জ করতে গেলে কি করতে হয়, কোন কন্ডিশনে কোন ফেজটা স্টেবল, এই সমস্ত জিনিসগুলো এক্সপ্লেইন করে থার্মোডাইনামিক্স। তো থার্মোডাইনামিক্স এর অ্যাপ্লিকেশন ইজ ওয়াইড, ভাস্ট, এবং উইদাউট থার্মোডাইনামিক্স ইউ ক্যানট বি এবল টু এক্সপ্লেইন এনিথিং। সো দ্যাটস দ্য পাওয়ার অফ থার্মোডাইনামিক্স। There are limitations as well. The simplicity and generality of thermodynamics. একটু আগে আমি বলেছি, thermodynamics is very simple, exceedingly simple and general. That's why it can apply any kind of system or process. কিন্তু এই সিম্পলিসিটি থাকার কারণেই সে কোনো কিছু এক্সপ্লেইন করতে পারে না। আমরা বলছি we will not be able to explain anything. thermodynamics কখনো এক্সপ্লেইন করে না কেনই চেঞ্জ হয়েছে। তো এইটা তার একটা দুর্বলতা, যেহেতু এটা ভেরি সিম্পল, এর প্রিন্সিপাল গুলো ভেরি সিম্পল, যার কারণে সে এক্সপ্লেইন করতে পারে না দ্য চেঞ্জেস। 2 নাম্বার, কনসিডার অনলি ইনিশিয়াল এন্ড ফাইনাল স্টেট। আমরা বলেছি কোন একটা পার্টিকুলার কন্ডিশনে একটা ম্যাটেরিয়াল আছে, সুতরাং তার প্রপার্টি কত, এবং সে ওখান থেকে ওখানে গেল, সুতরাং এখানে যাওয়ার পরে তার প্রপার্টি কত। সো ইনিশিয়াল স্টেট, ফাইনাল স্টেট, শুধুমাত্র এই প্রপার্টি গুলো আমরা জানি, মাঝখানে কোনো কিছু আমি চিন্তা করি না। আগে টেম্পারেচার 30 ছিল, পরে আরেক জায়গায় যে টেম্পারেচার 40 হয়েছে, তো চেঞ্জ ইন টেম্পারেচার ইজ 10 ডিগ্রি। আমরা শুধু এইটুকুই বলি, হাউ দিস চেঞ্জ হ্যাজ অকার্ড, when has change occurred, কত সময় লাগছে চেঞ্জের জন্য, এই সব কিছু আমরা ইগনোর করি। Provide no information about the mechanism or rate of changes. Applicable only macroscopic system. আমরা ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স যেটা বলেছি, আমরা যেহেতু বেসিক প্রিন্সিপালস গুলো ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স ফলো করে তৈরি করেছি, যার কারণে এটা অনলি ম্যাক্রোস্কোপিক প্রপার্টির জন্য অ্যাপ্লিকেবল। তার মানে কেবলমাত্র প্রেসার, টেম্পারেচার, মানে একটা অবজেক্টের প্রপার্টি যা হয় সেটার উপরে এটা অ্যাপ্লিকেবল। একটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলের প্রপার্টি যেটা আছে সেটার জন্য এটা নট টু মাইক্রোস্কোপিক সিস্টেম অফ ইন্ডিভিজুয়াল অ্যাটমস এন্ড মলিকিউলস, সেটার জন্য এই ধরনের থার্মোডাইনামিক্স বা ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স নট অ্যাপ্লিকেবল। ওটা যদি চিন্তা করতে চাও, তোমাকে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সে যেতে হবে। ওকে, সো দিস আর দ্য লিমিটেশনস অফ থার্মোডাইনামিক্স। Approach in studying thermodynamics. For a beginner, thermodynamics could be a confusing subject. It is full of hard words and signs and numbers, not very entertaining or understandable looking. প্রচুর ইকুয়েশন আছে, অনেক প্রপার্টি সম্বন্ধে কথাবার্তা বলা আছে, যার কারণে অ্যাপারেন্টলি মনে হতে পারে ভেরি কনফিউজিং, ভেরি কমপ্লেক্স। ঠিক আছে, বাট দ্যাটস ওয়াই ইট মাস্ট বি ডাইজেস্টেড ভেরি স্লোলি। ঠিক আছে, প্লিজ ট্রাই টু কিপ আপ and work at a constant rate. Cramming for exam or PL is usually a recipe for poor performance. এটা দিয়ে আমি কি মিন করছি, তার মানে থার্মোডাইনামিক্স তোমাকে ডেইলি পড়তে হবে, রেগুলার পড়তে হবে। অ্যাটলিস্ট যেদিন ক্লাস হবে সেই ক্লাসের দিন বাসায় শোয়ার সময় অ্যাটলিস্ট 1 ঘন্টা থার্মোডাইনামিক্স পড়তে হবে। যদি তুমি থার্মোডাইনামিক্স রেগুলারলি না পড়ো, বিকজ ইট ইনক্লুডস লটস অফ রিঅ্যাকশনস, মাঝখানে ওয়ান ফাইন মর্নিং তুমি থার্মোডাইনামিক্স পড়তে বসলা, তখন তুমি কিছুই বুঝবা না। ঠিক আছে, সো অলওয়েজ অ্যাট এ কনস্ট্যান্ট রেট রেগুলারলি কিছু কিছু পড়তে হবে। এবং
আগের পড়া না পড়লে পরের পড়া বুঝবা না, ঠিক আছে? সো ইউ হ্যাভ বিন ওয়ার্ন। অন্যান্য সাবজেক্টে বেলা হয়তো পরীক্ষার আগে পিএল এর সময় পড়লে পরে পাস করবা বা রেজাল্ট ভালো করতে পারবা, বাট থার্মোডাইনামিক্স এ প্লাস পাওয়া উইল বি এক্সট্রিমলি ডিফিকাল্ট যদি তুমি ঠিক মতো পড়া না পড়ো। এবং নর্মালি থার্মোডাইনামিক্স এর মধ্যে মানে ঘন্টায় ঘন্টায় এ প্লাস কেউ পায় না, ঠিক আছে? হার্ডলি একজন, দুইজন, তিনজন এ প্লাস পাবা, এবং যারা রিয়েলি স্টাডি করবা তারাই কেবলমাত্র এ প্লাস পাবা, আদারওয়াইজ লটস অফ ইউ উইল ফেইল। সেই জন্য আগেই তোমাদের ওয়ার্নিং দিয়ে রাখলাম, থার্মোডাইনামিক্স তোমাকে রেগুলারলি পড়তে হবে, নট বিকজ অফ থার্মোডাইনামিক্স ভেরি ডিফিকাল্ট, সেটা না, বিকজ অফ দ্য নেচার অফ থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স অনেক ইকুয়েশন থাকার কারণে তুমি যদি কন্টিনিউয়াসলি না পড়ো তাহলে ইকুয়েশনের মধ্যে তুমি যোগসূত্র খুঁজে পাবা না। সেই জন্য তোমাদের যে কোর্স পারফরম্যান্স যেটা দেওয়া হবে, সেই কোর্স পারফরম্যান্সের মধ্যে টোটাল ঘন্টা বলে দেওয়া আছে যে অ্যাপ্রক্সিমেটলি 140 ঘন্টা তোমার করতে হবে। 140 ঘন্টা কোথেকে আসলো? যে আমরা যদি 40টা ক্লাস নেই, তাহলে 40টা ক্লাস থাকবে আর 90টা বা 94টা, মনে হয় 94টা না কয়টা হলো, তার মানে প্রতিদিন 1 ঘন্টা করে, প্রতিদিন 1 ঘন্টা করে, সপ্তাহে 7 ঘন্টা, মাল্টিপ্লাইড বাই 14 সপ্তাহ, এই হলো 98 প্রবাবলি, আর 42টা ক্লাস, এই হলো 140 ঘন্টা। মিনিমাম 140 ঘন্টা তোমাকে পড়াশোনা করতে হবে তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও। ওকে, ইট ইজ এ কোর সাবজেক্ট, ডিপার্টমেন্টাল কোর সাবজেক্ট, ভেরি ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। তুমি যদি বাইরে মাস্টার্স করতে চাও, পিএইচডি করতে চাও, তোমাকে থার্মোডাইনামিক্সে কোর্স করতে হবে। পিএইচডি তে যদি 3টা কোর্স থাকে, একটা কোর্স থার্মোডাইনামিক্সে থাকবে, ঠিক আছে? সো ইট ইজ দ্যাট মাচ ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। অন্যান্য দেশে, বাইরের দেশে থার্মোডাইনামিক্সে 2টা কোর্স থাকে, আমাদের আনফরচুনেটলি একটা কোর্স করা হয়েছে, যার জন্য এটা একটু ক্র্যাম্পড একটা সাবজেক্ট। অনেক কিছু আমরা পড়াবো না, জাস্ট বেসিক কিছু কম্পোনেন্ট গুলো পড়ানো হয়, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, কারণ মাস্টার্সে যে প্রথমেই তুমি থার্মোডাইনামিক্স পড়বা, যদি বাইরে যাও, আমেরিকায় পড়তে যাও, অন্য কোনো দেশে পড়তে যাও, তোমার প্রথম মাস্টার্স যদি করো ওখানে জেনে, প্রথম কোর্স যেটা তোমাকে পড়াবে সেটা হলো ম্যাটেরিয়ালস সায়েন্স বা জেনারেলি থার্মোডাইনামিক্স জেনারেলি বলি। তো সেই জন্য তোমাকে থার্মোডাইনামিক্স তোমাকে জানতে হবে, এই কোর্সটা সম্বন্ধে তোমাকে পড়তে হবে, এবং রেজাল্ট ভালো করার কোনো ইস্যু না। অবজেক্টিভ যদি বলি আমাদের এই পার্টিকুলার সাবজেক্টের জন্য, টু টিচ স্টুডেন্ট দ্য নেচার অ্যান্ড বেসিক্স অফ দ্য থার্মোডাইনামিক্স। তো থার্মোডাইনামিক্সের 3টা বা 4টা ল আছে, সেই ল সম্বন্ধে তোমাদের জানানো হবে। টু টিচ স্টুডেন্ট when and how to apply laws of thermodynamics to materials and how to calculate the change in thermodynamic variables. এটা হলো একটা ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হলো কি করে থার্মোডাইনামিক প্রবলেম সলভ করতে হয়, ঠিক আছে? এটা এখানকার উদ্দেশ্য। 3 নম্বর হলো টু টিচ স্টুডেন্ট the thermodynamics of mixture and phases, the coexistence of criteria of distinct phases, and how to use phase diagram. So এটা একটা অ্যাপ্লিকেশন। ফর এক্সাম্পল, ম্যাটেরিয়াল বিভিন্ন ফেজে থাকে, কেন বিভিন্ন ফেজে থাকে, এই 2টা ফেজের মধ্যে চেঞ্জ করার জন্য কন্ডিশন গুলো কি কি, এবং তার জন্য একটা ইম্পর্টেন্ট টুল আমরা ইউজ করি যেটাকে বলে ফেজ ডায়াগ্রাম। এবং ফেজ ডায়াগ্রামের বিহাইন্ডে থার্মোডাইনামিক্স কি আছে, এই জন্য জিনিসগুলো এখানে তোমাদের টিচ করানো হবে। এন্ড ফাইনালি টু টিচ স্টুডেন্ট থার্মোডাইনামিক্স অফ রিঅ্যাকশনস। যেহেতু মেটেরিয়াল সিস্টেম মানে হলো রিঅ্যাকটিভ সিস্টেম, আমরা যদি স্টিলের কথা বলি, স্টিল হলো একটা রিঅ্যাকটিভ সিস্টেম, এভরিথিং ইজ রিঅ্যাকটিভ সিস্টেম আমাদের মেটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর মধ্যে। তো এই ধরনের রিঅ্যাকটিভ সিস্টেম বিহাইন্ড থার্মোডাইনামিক্স কি আছে, সেই জিনিসগুলো এখানে দেখানো হবে। তো এই হলো মোটামুটি কোর্স অবজেক্টিভ। বেসড অন দিস কোর্স অবজেক্টিভ আমরা কোর্স আউটকাম সেট করেছি। সো দিস ইজ ইউর গোল। এই কোর্সের গোল হলো এই 5টা। এই 5টা গোল তোমাকে অবশ্যই জানতে হবে এবং করতে পারতে হবে। তুমি যদি এগুলো না করতে পারো তাহলে পরে তোমার এই কোর্সের জন্য গোল তুমি পাস করো না, গোল অ্যাচিভ করতে পারো না। ফার্স্ট গোল যেটা, সেটা হলো অ্যাপ্লাই থার্মোডাইনামিক্স, থার্মোডাইনামিক টার্মিনোলজি এন্ড প্রিন্সিপলস টু ক্লোজ সিস্টেম টু সলভ কমপ্লেক্স প্রবলেম, ঠিক আছে? তো প্রবলেম সলভ করার জন্য থার্মোডাইনামিক প্রিন্সিপল যেগুলো আছে, লজ অফ থার্মোডাইনামিক্স এবং তার রিলেটেড যে সমস্ত ইকুয়েশন যেগুলো আছে, প্রিন্সিপল যেগুলো আছে, সেগুলো তুমি অ্যাপ্লাই করতে পারবা তো সলভ প্রবলেম। এটা হলো 1 নম্বর গোল। 2 নম্বর গোল যেটা, ডেভেলপ থার্মোডাইনামিক রিলেশন, একটু আগে যেটা বললাম যে কি করে প্রবলেম সলভ করে, এবং প্রবলেম সলভ করার জন্য একটা ইকুয়েশন কিভাবে তৈরি করে, যে ইকুয়েশন দিয়ে তুমি প্রবলেমটা সলভ করবা সেটা কিভাবে তৈরি করে, তুমি এটা করতে পারবা, ডেভেলপ থার্মোডাইনামিক রিলেশন। দেন একটু দেখো, আমি এখানে 2টা ভাগে ভাগ করেছি, 1 আর 2 হলো এক ধরনের, 3, 4, 5 এক ধরনের। এই 2টা হলো প্রিন্সিপাল রিলেটেড।
আর এই তিনটা হলো অ্যাপ্লিকেশন রিলেটেড। অ্যাপ্লিকেশনের মধ্যে কি আছে? গিভেন এ ফিজিক্যাল সিচুয়েশন, এক্সামিন কন্ডিশন ফর ফেজ ইকুইলিব্রিয়াম। তো ফেজ ডায়াগ্রামস এবং ফেজ ইকুইলিব্রিয়াম রিলেটেড ইস্যু যেগুলো আছে সেগুলো তুমি করতে পারবা। ইন্টারপ্রেট ইউনারি এন্ড বাইনারি ফেজ ডায়াগ্রাম অফ এনি কমপ্লেক্সিটি। তো যে কোনো বাইনারি ফেজ ডায়াগ্রাম আর ইউনারি ফেজ ডায়াগ্রাম তুমি ইন্টারপ্রেট করতে পারবা। অ্যাপ্লাই থার্মোডাইনামিক প্রিন্সিপল টু অ্যানালাইজ বাল্ক এন্ড সারফেস বিহেভিয়ার ম্যাটেরিয়াল। বাল্ক বিহেভিয়ার মানে একটা ম্যাটেরিয়ালের বিভিন্ন প্রপার্টি কিভাবে চেঞ্জ হচ্ছে। ফর এক্সাম্পল একটা সলিউশন আছে, সেই সলিউশনের প্রপার্টি কি করে চেঞ্জ করে, সেই সমস্ত জিনিসগুলো তুমি করতে পারবা। And then surface behavior material. Nanotechnology is so much important. Nanotechnology মানেই হলো ন্যানো ম্যাটেরিয়াল, মানেই হলো সারফেস বিহেভিয়ার। কারণ ন্যানো ম্যাটেরিয়ালের সারফেস অনেক বেশি থাকে। সো সারফেস ইজ ডিফারেন্ট ফ্রম বাল্ক ম্যাটেরিয়াল। সো এই সারফেস বিহেভিয়ার কিরকম সেটা এই ফেজ ডায়াগ্রাম উইল বি এবল টু টেল ইউ। সো আমরা ইউজ করে কি করে অ্যানালাইজ করা যায় সেটা তুমি করতে পারবা। And finally, evaluate the effect of environment on feasibility and extent of reaction. Reactive সিস্টেমের মধ্যে কোন একটা পার্টিকুলার এনভায়রনমেন্ট অ্যাপ্লাই যদি করো তাহলে কি ধরনের চেঞ্জ হবে সেটা ইভ্যালুয়েট করতে পারবা। ফর এক্সাম্পল, আমি যদি একটা কেমিক্যাল রিঅ্যাকশন এত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এত প্রেসারে যদি করতে চাই তাহলে কি ধরনের চেঞ্জ হবে, কত প্রোডাক্ট বেরোবে, অথবা একটা পার্টিকুলার প্রোডাক্ট এত কেজি প্রোডাক্ট বের করার জন্য এত কেজি রিঅ্যাকশন থেকে তাহলে আমাদের কি করতে হবে, এই সমস্ত জিনিসগুলো ইভ্যালুয়েট করতে তুমি পারবে। সো 1 আর 2 হলো বেসিক প্রিন্সিপাল তুমি করতে জানতে পারবা এবং এগুলা অ্যাপ্লাই করতে পারবা। 3 নাম্বার হলো এই সমস্ত ফিল্ডে তুমি অ্যাপ্লাই করে এগুলোকে অ্যানালাইজ করতে পারবা। সো দিস ইজ দ্য কোর্স আউটকাম। 5টা কোর্স আউটকাম। তোমার দায়িত্ব হলো এটা জেনে নেওয়া, বুঝে নেওয়া, যাতে তুমি করতে পারো, এবং তার জন্য যা যা দরকার তুমি তোমার কোর্স টিচারের কাছ থেকে সেটা আদায় করে নেবে। ট্রান্সফারেবল স্কিল আমরা বলেছিলাম, পিও যেটা বলেছিলাম যে 12টা পিও আছে, তার মধ্যে 5টা পিও হলো কোর্স রিলেটেড, প্রোগ্রাম স্পেসিফিক, এবং 12টা পিও আছে যেটা হলো প্রোগ্রাম ইন্ডিপেন্ডেন্ট। তো এই কোর্সের মাধ্যমে তোমাদেরকে এই দুইটা স্কিল শেখানো হবে। একটা হলো হাউ টু ক্রিটিক্যালি থিঙ্ক, তার মানে কমপ্লেক্স প্রবলেম সলভ করার জন্য কিভাবে চিন্তা করতে হয় সেই জিনিসটা তোমাকে শেখানো হবে। তো বিকজ আমরা এখানে যখন অ্যাপ্লাই করবো একটা পার্টিকুলার সিচুয়েশনে, কি করে সিচুয়েশনটা বোঝা যায়, কি করে একটা অর্ডিনারি প্রবলেমকে থার্মোডাইনামিক প্রবলেমে কনভার্ট করতে হয়, এবং সেই প্রবলেমের মধ্যে কোন কোন জিনিসগুলো, কোন ভ্যারিয়েবলগুলো দেওয়া আছে, কোনটা বের করতে হবে, এবং সেটা বের করার জন্য কোন ফর্মুলাটা ইউজ করতে হবে, বা যদি ফর্মুলা আমি সরাসরি না জানি কি করে একটা ফর্মুলা বের বানাতে হয়, এই সমস্ত জিনিসগুলা ক্রিয়েটিভ থিঙ্কিংটা বা ক্রিটিক্যাল থিঙ্কিং সেটা করার ক্ষমতা তোমাকে এখানে শেখানো হবে। অ্যাট দ্য সেম টাইম হাউ টু সলভ প্রবলেম সলভিং স্কিল এখানে করা। এই কোর্সে তোমাদেরকে মানে গ্রুপে কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হবে না, অনেক অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, 7-8টা অ্যাসাইনমেন্ট তোমাদের দেওয়া হবে। ঠিক আছে, আগেই বলে রাখি আমি অ্যাসাইনমেন্টে কখনো মার্কিং করি না। ঠিক আছে, তো তোমাদের অ্যাসাইনমেন্ট দেবো, কোনো মার্কস দেবো না, যদিও অ্যাসাইনমেন্ট তোমাদের ফেরত দেওয়ার চেষ্টা করব, কিন্তু অ্যাসাইনমেন্ট গুলা দেওয়ার উদ্দেশ্যটা হলো যাতে তুমি এই তোমার নিজের কাছে তুমি বুঝতে পারো যে আমি এই টপিকটা বুঝছি, এই চ্যাপ্টারটা আমি বুঝছি, কারণ চ্যাপ্টারটা শেষেই অঙ্কগুলো দেওয়া হবে এবং অঙ্কগুলো করতে পারি। বিকজ আমরা পরীক্ষা, ফাইনাল পরীক্ষার মধ্যে অঙ্ক একটা ইম্পর্টেন্ট পার্ট থাকবে, ক্রিটিক্যাল পার্ট থাকবে অঙ্ক। 30 মার্কের একটা প্রশ্নের মধ্যে হয়তো দেখা যাবে যে 10 মার্কের একটা কোশ্চেন আছে, 20 মার্কের অঙ্ক আছে। সো অঙ্ক একটা মেজর পার্ট ইন থার্মোডাইনামিক্স, এবং এই অঙ্কগুলো সলভ করতে তুমি পারো কিনা এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে তুমি নিজে বুঝতে পারবা। এট দ্য সেম টাইম যদিও আমি মার্কিং দেব না, কিন্তু এটা আমি নিজের কাছে রাখবো। ফাইনালি যখন কোনো ছেলের প্রয়োজন পড়ে মানে হয়তো কিছু মার্কসের জন্য সে ফেল করতেছে, তখন আমি এই অ্যাসাইনমেন্ট গুলো দেখবো, সে সবগুলো অ্যাসাইনমেন্ট দিয়েছে কিনা, অ্যাসাইনমেন্টের মধ্যে সে মোটামুটি কেমন পারফর্ম করেছে, সবগুলো ক্লাস অ্যাটেন্ড করেছে কিনা, সবগুলা কুইজ অ্যাটেন্ড করেছে কিনা। যদিও এর কোনো মার্কিং নেই, কুইজে কত পেয়েছে সেটা তো সরাসরি পেয়ে গেছো, আমার কাছে এক্সট্রা যেটা আছে সে আমি 5টা কুইজ নিয়েছি, 5টা কুইজে তুমি অ্যাটেন্ড করেছো, 10টা অ্যাসাইনমেন্ট দিয়েছি, 10টা অ্যাসাইনমেন্টই তুমি জমা দিয়েছো, ক্লাসে তুমি 90% উপর অ্যাটেন্ড করেছো, সো ক্লাস অ্যাটেন্ডেন্সে 10-এ 10 পেয়েছো। এই সবগুলো জিনিস আমাকে ইনফ্লুয়েন্স করবে তোমার যে অল্প মার্কস দরকার পাস করার জন্য, সেই মার্কসটা তোমাকে দিয়ে দিবে তখন। ঠিক আছে, তো এগুলো যদিও সরাসরি মার্কিং এ ইনফ্লুয়েন্স করবে না, কিন্তু তোমার কাজে লাগবে। সেই জন্য আমি স্ট্রংলি রেকমেন্ড করবো যত অ্যাসাইনমেন্ট দিব সব অ্যাসাইনমেন্ট তোমরা জমা দিবে, নিজে করবে, কারণ যেহেতু মার্কিং করতেছি না সুতরাং আরেকজনের দেখে দেওয়ার কোনো লজিক নেই, কোনো যুক্তি নেই। ঠিক আছে, এই দিয়ে তুমি নিজেকে জাজ করতে পারবে না, কারণ ফাইনাল পরীক্ষায়
এখন থেকে বলেছি কোশ্চেন ডিফারেন্ট হবে, সুতরাং আরেকজনেরটা দেখা আরেকজনেরটা বইটা তুমি আনসার করতে পারবা সেই সুযোগ তোমাকে দেওয়া হবে না, ঠিক আছে? ওকে, লাস্টলি যদি ধরি কোর্স লার্নিং আউটকাম ম্যাট্রিক্স, সো দিস আর দা 5 আউটকামস আমরা একটু আগে দেখালাম। 5 আউটকামস এর মধ্যে প্রতিটা আউটকামস প্রোগ্রাম আউটকামস এর কোন কোন পার্টকে সে কাজ করে। নাম্বার 1 যেটা আছে এই কোর্স আউটকাম 1 সেটা 1 এবং 2 কে টাচ করে। 1 হলো সলভিং অ্যাবিলিটি মানে নলেজ, এইটার মধ্যে বেসিক্যালি যেহেতু তোমরা বেসিক প্রিন্সিপাল গুলো জানবা সুতরাং এখানে নলেজটা মোর ইম্পর্টেন্ট, ঠিক আছে? 3 আর 2 কেন দেওয়া হয়েছে? 1 হলো লিটল কন্ট্রিবিউশন, 2 হলো সাম কন্ট্রিবিউশন, 3 হলো মেজর কন্ট্রিবিউশন। তার মানে এই কোর্স আউটকামের মধ্যে নলেজটা মোস্ট ইম্পর্টেন্ট হবে, অ্যানালাইজিং অ্যাবিলিটি একটু কম ইম্পর্টেন্ট হবে। ডেভেলপ থার্মোডাইনামিক রিলেশন, এখানে এই 2 নম্বর 3 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট। 2 নম্বর 3 নম্বরটা কি আছে? অ্যানালাইজিং অ্যাবিলিটি, ডিজাইন অ্যাবিলিটি, হাউ টু ডেভেলপ ইকুয়েশন, দ্যাট ইজ ডিজাইন অ্যাবিলিটি। এবং ইকুয়েশন ডেভেলপ করতে গেলে তোমাকে প্রবলেমটা অ্যানালাইজ করার ক্ষমতা থাকতে হবে, সেইটা তোমাকে সেই জন্য। তো 2 আর 3 এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট, এবং এইটা করতে গেলে তোমাকে বেসিক নলেজটা তোমার থাকবে। তো এখানে মিডিয়াম ইউজ আছে। আর 4 নাম্বার যেটা আছে টেস্টিং অ্যাবিলিটি, হয়তো কিছু এক্সপেরিমেন্ট করে তোমাকে ডেটা কালেক্ট করতে হতে পারে, সুতরাং কিছু টেস্টিং অ্যাবিলিটি তোমার সাথে থাকতেও পারে। লেস ইম্পর্টেন্ট বাট প্রবাবলি ইট উইল বি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। সো এই 1 2 3 4 এই 4টা প্রোগ্রাম আউটকাম এখানে টাচ করা হবে। Given a physical situation, examine the condition of phase equilibria, interpret unary binary phase diagram. Again এখানে এই দুইটাই মোর ইম্পর্টেন্ট, ঠিক আছে? examine the condition, so এখানে অ্যানালাইজিং অ্যাবিলিটি থাকবে এবং তোমার নলেজটা লাগবে, দুইটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। অ্যাপ্লাই থার্মোডাইনামিক প্রিন্সিপল টু অ্যানালাইজ বাল্ক সারফেস বিহেভিয়ার অফ ম্যাটেরিয়াল, এগেইন এখানে অ্যানালাইজিং অ্যাবিলিটি, সলভিং অ্যাবিলিটি, এখানে ডিজাইন টেস্টিং সিনথেসিস কোনো কিছু নেই। এন্ড ফাইনালি ইভালুয়েট the effect of environment on feasibility except chemical reaction reactive সিস্টেমের বেলায়, এখানে এগেইন অ্যানালাইজিং অ্যাবিলিটি আছে, কিছু নলেজ লাগবে, কিছু ডিজাইন অ্যাবিলিটি লাগবে এবং কিছু টেস্টিং অ্যাবিলিটি লাগবে। তো এই হলো কোর্স আউটকামের সাথে প্রোগ্রাম আউটকামের সম্পর্ক। তুমি যদি এগুলো সবগুলো অ্যাচিভ করতে পারো তাহলে আমাদের প্রোগ্রাম আউটকামের এই 4টা কন্ডিশনকে তুমি সামহাট অ্যাচিভ করতে পারবে। ওকে, আমরা বলছি প্রোগ্রাম আউটকাম এবং কোর্স আউটকাম সবগুলোই মেজারেবল হতে হবে, এবং তার জন্য কিছু ইন্ডিকেটর থাকে, কি পারফরম্যান্স ইন্ডিকেটর। আমি এখানে ইন্ডিকেটর হিসেবে যেটা ধরেছি, if at least 70% of students achieve more or less 50% mark, more or less না, কি বলে এটাকে, greater or equal to 50% mark related to each CO, then we'll consider that CO achieve করছে। তার মানে আমি কোনো একটা টেস্টের মাধ্যমে যদি এই CO1 টাকে টার্গেট করি, মনে করো ক্লাস টেস্ট 1 এর মধ্যে আমি কোশ্চেন দিলাম যেটা এন্টায়ারলি রিলেটেড টু CO1, সরি এটা, এবং সেখানে তোমাদের 60 জন স্টুডেন্টের মধ্যে 70% স্টুডেন্ট 50 এর উপরে মার্ক পেয়েছে, তার মানে আমি ধরে নেব আমি এই CO1 টা অ্যাচিভ করতে পেরেছি, ঠিক আছে? সো দিস আর দা সিস্টেম, দিস আর দা পারফরম্যান্স ক্রাইটেরিয়া, যেগুলো দিয়ে পরবর্তী পর্যায়ে আমি জাজ করব যে আমার ছাত্ররা এই CO গুলো অ্যাচিভ করতে পেরেছে কিনা, বা আমি ছাত্রদের মাধ্যমে এই কোর্সের CO অ্যাচিভ করতে পেরেছে কিনা। যদি অ্যাচিভ করতে না পারি, মনে করো এই 3 নম্বর কন্ডিশনে 70% ছাত্র এটার মধ্যে 50 উপরে পায় নাই, তার মানে এইটা আমি ঠিক মতো অ্যাচিভ করতে পারিনি। সো নেক্সট সেমিস্টারে আমি চেষ্টা করব এটা কিভাবে ইমপ্রুভ করা যায়। ওকে, ফাইনালি লেকচার ফরম্যাট যদি ধরি, তার মানে আমরা এই কোর্সের মধ্যে কি কি পড়াবো সেটা টোটাল 10টা চ্যাপ্টার, 10টা চ্যাপ্টার, ইন্ট্রোডাকশন একটা চ্যাপ্টার, এটা আজকে শেষ করে ফেললাম আমরা। দেন স্ট্রাকচার অফ থার্মোডাইনামিক্স, থার্মোডাইনামিক্স এর বেসিক প্রিন্সিপল গুলো এখানে বলা হবে, বেসিক ডেফিনেশন গুলো এখানে ইনক্লুড করা হবে। দেন লজ অফ থার্মোডাইনামিক্স, দেন থার্মোডাইনামিক ভেরিয়েবল রিলেশন। এখানেই আমরা তোমাদের শেখাবো হাউ টু ডেভেলপ অ্যান ইকুয়েশন, একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম কি করে সলভ করে, একটা থার্মোডাইনামিক প্রবলেম কি করে সলভ করতে হয়, এবং তার জন্য যদি ইকুয়েশন আমি না জানি ইকুয়েশন কিভাবে বানাবো। দেন একটা ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট ইন থার্মোডাইনামিক্স যেটাকে বলে ইকুইলিব্রিয়াম, একটা অবজেক্ট কি করে ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে, কোন কন্ডিশন লাগে ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করার জন্য, ইকুইলিব্রিয়াম কাকে বলে, ইকুইলিব্রিয়াম কত প্রকার, সেই সমস্ত জিনিসগুলো এখানে বলা হবে। And these 4 are the applications. Solution একটা ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল, আমাদের মেটালজিক্যাল সিস্টেমের মধ্যে সব ম্যাটেরিয়ালের সলিউশন। স্টিল এটা একটা সলিউশন, যা তুমি দেখবা সবগুলো হলো সলিউশন। তো সলিউশনের প্রপার্টি কেমন, থার্মোডাইনামিক্স কিভাবে কন্ট্রোল করে সেটা এখানে অ্যাপ্লাই করা হবে থার্মোডাইনামিক্সকে।
ফেজ ডায়াগ্রামকে ইন্টারপ্রেট করার জন্য থার্মোডাইনামিক্স কি হেল্প করে সেটা দেখানো হবে, রিঅ্যাকটিভ সিস্টেমে কি করে থার্মোডাইনামিক্স ইউজ করে সেটা দেখানো হবে, এবং ইন্টারফেস ভাইটাল ফর ন্যানো টেকনোলজি আর ন্যানো ম্যাটেরিয়ালস টেকনোলজি, থিন ফিল্ম টেকনোলজি, এখানে সারফেস ভেরি ইম্পর্টেন্ট। সো সারফেসের মধ্যে থার্মোডাইনামিক্সের ভূমিকাটা কি সেটা এখানে দেখানো হবে। লাস্টলি দুইটা ক্লাসে আমরা ব্যয় করব, ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স বাদেও আরেকটা থার্মোডাইনামিক্স আছে যেটা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স বলি। তো এখানে বেসিক্যালি কি বোঝানো হয়, কি জিনিসটা কি সেটা আমরা দুইটা ক্লাসে এক্সপ্লেইন করব। তো দুইটা পার্টের পরপরই আমরা একটা রিভিউ ক্লাস নেব, এখানে একটা রিভিউ ক্লাস নেওয়া হবে, এটা শেষ করে রিভিউ ক্লাস নেওয়া হবে, এবং লাস্টলি আরেকটা রিভিউ ক্লাস নেওয়া হবে টু কভার দ্য হোল সিলেবাস। রেফারেন্স বই হিসেবে যদি ধরি, টেক্সট বই, আমি একটা বই অ্যাকুমুলেট করেছি, আমি দেখিনি অবভিয়াসলি, নতুন সায়েন্স আমি তৈরি করতে পারি না, সে ক্ষমতা আমার নেই, আমি অ্যাকুমুলেট করেছি তোমাদের ইজি আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, সেইটা আমি রেফারেন্স হিসেবে টেক্সট বই হিসেবে ইউজ করব। আর দেয়ার আর মেনি রেফারেন্স বই আছে, ইউ ক্যান ইউজ এনি অফ দেম। গাস্কেলের বইটা খুব অনেক ইউজ করে, বিভিন্ন ইউনিভার্সিটিতে এটাই টেক্সট বই হিসেবে ইউজ করে, তো এটা তুমি দেখতে পারো, আমাদের সেন্ট্রাল লাইব্রেরিতে আছে। ডেভিড রেগুন একটা বই আছে, ভেরি সিম্পল ইজি ওয়েতে লেখা আছে। উপাধ্যায়ের একটা বই আছে, প্রবলেমস ইন মেটালজিক্যাল থার্মোডাইনামিক্স এন্ড কাইনেটিক্স, এখানে শুধু অঙ্ক, তো এগুলো দেখতে পারো, অঙ্ক করে দেওয়া আছে, অঙ্ক টেক্সট ইয়েতে আছে, সেগুলো তুমি ফলো করতে পারো। তো যদি কেউ তোমরা এই বইটা চাও, অবশ্যই এটা আমাকে জানাতে হবে, কারণ আমি তখন এটাকে ফটোকপি করে বইয়ের আকারে তৈরি করব, ঠিক আছে? তো যদি কেউ এটা চাও তাহলে পরে তোমাদের সিআর এর মাধ্যমে এই সপ্তাহের মধ্যে আমাকে যদি জানাও যে আমার এই এতগুলো বই লাগবে, ঠিক আছে? তোমাকে জানাবা, সিআর কে জানাবা, সিআর আমাকে বলবে স্যার এই কয়জনের জন্য লাগবে বইটা, তখন আমি এই কয়টা বই ফটোকপি করব, এবং ফটোকপি করতে মনে হয় অ্যাপ্রক্সিমেটলি 250 টাকার মতো লাগে। তো ফটোকপি করে আমি ডিপার্টমেন্টে রেখে দেবো, তোমরা টাকা দিয়ে বইটা নিয়ে নিবে। ঠিক আছে, এই হলো আমাদের আজকের কথা। এনি কোয়েশ্চেন্স? বলো, কোনো কোয়েশ্চেন আছে কিনা? সবগুলো না, বইয়ের স্যার। পিডিএফ কি পাওয়া যাবে স্যার? মানে পিডিএফ কি পাওয়া যাবে এগুলার? আর দিস ইন পিডিএফ ফর্ম স্যার? এই লেকচার নোটের 1 নম্বর ভিডিও, 2 নম্বর এই যে লেকচার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যেটা আছে, জি স্যার। এটা পিডিএফ ফর্ম দুইটাই আমি টিমসে দিয়ে দেবো, ঠিক আছে? ওকে স্যার। বলো আর কি? তোমাদের গত ক্লাসে বলেছিলাম অ্যাটেন্ডেন্সের ব্যাপারে, তোমরা হয়তো খেয়াল করেছো যে আমি একদম লেকচার শেষ করা পর্যন্ত তোমাদের সবাইকে আমি এন্ট্রি করতে হয়েছে, অনেককে এন্ট্রি করতে হয়েছে। আগামী সপ্তাহ থেকে আমি সেটা করবো না। সো 5 মিনিট পরে আমি টোটালি এটা বন্ধ করে দেবো, 5 মিনিট পরে কেউ ক্লাসে ঢুকতে পারবে না। আসসালামু আলাইকুম ওকে, স্যার। আমি প্রথমে এন্ট্রি করছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে, আমি তো গ্রামের ভেতরে থাকি স্যার, কিছুক্ষণ পরে কানেকশন লস হয়ে গেছিল এবং বারবার আমাকে ঢুকতে হয়েছিল স্যার। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আর কিছু যদি কেউ কিছু কোশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করি। খুদা হাফেজ।